সো হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু দি পঠন পাঠন। তোমরা জানো যে আমরা একটা কনসেপ্ট টকের ভিডিওস বানিয়েছি। ইন্ডিয়া পাকিস্তানের যে একটা কমপ্লেক্স হিস্ট্রি রয়েছে, সেই কমপ্লেক্স হিস্ট্রিটাকে আমরা ডিকোড করার চেষ্টা করছি, একটু বোঝার চেষ্টা করছি। যেটার পার্ট ওয়ানের ভিডিও অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেদিন টাইম ছিল না দেখে পুরো ভিডিওসটা কমপ্লিট হয়নি। আজকে পার্ট টু ভিডিওস। তো তোমরা পঠন পাঠন চ্যানেলে যাবে, ইউটিউবে গিয়ে পার্ট ওয়ান অলরেডি আপলোড করা রয়েছে। সেই পার্ট ওয়ানের ভিডিও তোমরা পঠন পাঠনের যখন ইউটিউব চ্যানেলে যাবে তখনই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? পঠন পাঠন ইউটিউব চ্যানেল গেলেই তোমরা পেজে পেয়ে যাবে। ওকে, আজকে আমরা পার্ট টুতে ডিসকাস করব। দেখো, আমাদের আজকে যে ডিসকাশনের বিষয় ব্ল্যাক আছে, হ্যাঁ, আজকে আমাদের ডিসকাশন হচ্ছে পার্ট টু। দেখো, পার্ট ওয়ানে আমরা কোথায় শেষ করেছিলাম, তারপর থেকে আমরা ডিসকাস করব। যারা পার্ট ওয়ান দেখোনি তোমরা দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো, এর আগে আমরা দেখেছিলাম পার্ট ওয়ানে যে 1971-এ ইন্ডিয়ার সাথে পাকিস্তানের একটা যুদ্ধ হলো, তাই না? ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে একটা যুদ্ধ হয় এবং এই যুদ্ধের মাধ্যমে কি হলো, বাংলাদেশকে আমরা স্বাধীন করে দিলাম। ইন্ডিয়ার সাপোর্টে বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ নিজে স্বাধীন হয়ে গেল। তার মানে এর পরের যে কাহিনী রয়েছে সেটা দেখবো আমরা 1971-এর পরে কি হলো। দেখো, এই যুদ্ধে 90,000 পাকিস্তানি যে সেনা রয়েছে তারা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে, মানে ইন্ডিয়ান আর্মির কাছে সারেন্ডার হয়ে যায় যে দেখো, আমরা পারছি না, ইন্ডিয়ার সাথে আমরা পারবো না, আমরা এই যুদ্ধ হেরে গেলাম এবং বাংলাদেশ জিতে গেল, বাংলাদেশকে স্বাধীন করে দেওয়া হলো। এবং এই যুদ্ধের সিচুয়েশনটা এমন ছিল, পাকিস্তান এতটাই বাজেভাবে হেরেছিল, তারা ট্যাঙ্ক, গানস, বোম সমস্ত কিছু নিয়ে এসেছিল। তাদের ট্যাঙ্ক এখনো ইন্ডিয়াতে রয়েছে, নিয়ে যেতে বলে নিয়ে যায় না ভয়ে, যে নিতে আসলে তাহলে আবার বোম দিয়ে উড়িয়ে দিল, বোঝা গেল? তো পাকিস্তান কি করে, তোমরা জানো 1947 টু 1948-এ একটা যুদ্ধ হয় ভারত পাকিস্তানের। দেন 1962-র পরে 1965-এ একটা যুদ্ধ হয়। এরপর 1971 কি নিয়ে যুদ্ধ হয় এটা তোমরা বুঝে গেছো, যে কাশ্মীর একটা ইস্যু থাকে, টেররিজম থাকে, এগুলো জিনিস রয়েছে। এরপরে পাকিস্তান না অনেক বছর চুপচাপ থাকে, কিচ্ছু বলে না, কেননা 93,000 সৈন্য স্যারেন্ডার করে দিয়েছে পাকিস্তানের। আর পাকিস্তানের যে সৈন্যরা ছিল না, তারা ইন্ডিয়াতে যে মারা গিয়েছিলেন তাদের ডেড বডি নিতে পাকিস্তান সে অস্বীকার করে দেয়, এতটা নির্লজ্জ। এরপরে ঘটনাটা কি ঘটে দেখো, পাকিস্তান ভালো করেই বুঝে যায় যে ঠিক আছে। আর এই সময় পাকিস্তানের যে মানে হেড ছিল তার নাম কি ছিল, ইয়াউব খান। তাই না? আমি বলেছিলাম যে পাকিস্তানে সেই সময় কে রাজত্ব করছিল, কি সিচুয়েশন চলছিল, সেগুলো জিনিস আমরা দেখেছি। কি হলো এরপরে দেখো, ভীষণ ইন্টারেস্টিং। সালটা কত চলছে একটু ভালো করে খেয়াল করো। দেখো, সালটা চলছে, এখানে চলছে 1971, মানে 1971 থেকে এরপর অনেক বছর পর্যন্ত পাকিস্তান কিচ্ছু বলে না, বুঝা গেল? কি কত সাল পর্যন্ত? অনেক দিন। এরপরে সাল চলে আসে 1984, 1984। পাকিস্তানের একটু শয়তানি বুদ্ধি আসে, পাকিস্তান ক্যালকুলেট করে, বুঝলে? পাকিস্তান কি, এই যে ইন্ডিয়া রয়েছে না, এই পাশে কি রয়েছে, ইন্ডিয়া। এই ইন্ডিয়া এই সাইডে তোমরা জানো, এবং ইন্ডিয়ার এই পাশে কে রয়েছে, এই পাশে আছে চায়না, তাই না? এই পাশে রয়েছে চায়না। এবং ইন্ডিয়ার তুমি যদি এই পাশে যাও তাহলে রয়েছে পাকিস্তান। এই পাশে কে রয়েছে, এই পাশে রয়েছে পাকিস্তান। ওকে, এবার পাকিস্তান কিভাবে, যে ইন্ডিয়ার যদি ওপরে সাইডে যাও তাহলে একটা জায়গা রয়েছে, এই জায়গাটা, এই যে লোকেশনটা আছে এইটাকে বলা হয় সিয়াচিন গ্লেশিয়ার। আমি তোমাদের ম্যাপে দেখাবো। হ্যাঁ, সিয়াচিন গ্লেশিয়ার, সিয়াচিন গ্লেশিয়ার নামে একটা জায়গা থাকে। এবং এই সিয়াচিন গ্লেশিয়ারটা কি কাজ করে, এই পাশে পাকিস্তান আছে, এই পাশে কে আছে দেখো, এই পাশে পাকিস্তান, এবং এই পাশে রয়েছে চায়না, এবং চায়নারই একটা অংশ রয়েছে এই পাশে যেটাকে বলে আকসাই চীন। কি রয়েছে, আকসাই চীন। এবং এই আকসাই চীন নামে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কন্ট্রোল করছে কে, সেই জায়গাটা কন্ট্রোলে আছে চায়না। এবং ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটা বর্ডার আছে, তোমরা জানো ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটা বর্ডার আছে, যেটাকে কি বলা হয়, যেটাকে বলা হয় বর্ডারটাকে বলা হয় LOC, লাইন অফ কন্ট্রোল নামে একটা বর্ডার রয়েছে, বোঝা গেছে? অ্যাকচুয়ালি পাকিস্তান কি প্ল্যানিং করে এখানে, পাকিস্তান ভাবে
যে এই যে চায়না আছে না আর পাকিস্তান আছে, এই দুজনের মধ্যে হ্যান্ডশেক করাতে, মানে মিলাতে মাঝখানে কেউ এসে এক ব্যাগরা দিচ্ছে। পাকিস্তান ডাইরেক্টলি তার চাচার সাথে দেখা করতে পারছে না, মানে ইন দ্য সেন্স পাকিস্তান ডাইরেক্টলি চায়নার সাথে হাত মেলাতে পারছে না। কখন হাত মেলাতে পারবে? বাধা কে হচ্ছে? এই যে আকসাই চীন রয়েছে, এটা চায়নার কন্ট্রোলে আছে, তাই না? আর এই পাশে পাকিস্তান রয়েছে, তো পাকিস্তান ভাবলো আমরা যদি ডাইরেক্টলি এইখানে যেতে পারি, তার মানে চায়নার সাথে পাকিস্তানের একটা ভালো সম্পর্ক হবে। এর মাঝখানে যে রয়েছে একটা পাহাড় রয়েছে, গ্লেশিয়ার রয়েছে, যেটাকে বলে সিয়াচিন গ্লেশিয়ার। এবং এই গ্লেশিয়ার তুমি ভেবো না যে ছোট ছোট বরফ, ভীষণ বড় বড় বরফ, পাহাড়ের মতো বরফ এই সিয়াচিন গ্লেশিয়ারে রয়েছে, বড় বড় আইস রয়েছে, ভীষণ বড় বড়। এবং এই যে সিয়াচিন গ্লেশিয়ার আছে, এই সিয়াচিন গ্লেশিয়ার 75 কিলোমিটার, 75 কিলোমিটার লং। আর এইখানে যে টেম্পারেচার আছে না সিয়াচিন গ্লেশিয়ারের, সিয়াচিন গ্লেশিয়ারের যদি টেম্পারেচার দেখো তাহলে -55 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এবং এতটাই টেম্পারেচার, মানে ঠান্ডায় এতটাই থাকে যে এইখানে প্রত্যেক দিন এক রাত যদি পার হয় তাহলে 30 ফিট পর্যন্ত বরফ জমা হয়ে যায়। তার মানে তুমি ইমাজিন করে দেখো একটা লোকেশন যেখানে পুরো বড় বড় পাহাড় দিয়ে সেই লোকেশনটা তৈরি, এবং সেই লোকেশনটা 75 কিলোমিটার পর্যন্ত, এবং বড় বড় পাহাড় রয়েছে যেটা চায়না এবং পাকিস্তানের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান চায়নার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারছে না। এবার দেখো ওইখানে -55 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মানে হচ্ছে যে যদি তুমি ওখানে নর্মাল ড্রেস পরে যাও তাহলে তোমার ব্লাডে মানে ইয়ে হয়ে যাবে, ব্লাড জমে যাবে, কেটে বাদ দিতে হবে, তোমার ফুসফুসে ব্লাড জমে যাবে, এতটাই মানে মাইনাসে টেম্পারেচার থাকে। বরফ এতটাই পড়ে যে তুমি দেখো তুমি 5 ফুট একটা হাইটের মানুষকে তুমি দেখো, এবং 5 ফিট হাইটের মানুষ যদি হয় সেখানে 35 ফিট ভাবো, এক রাতে 35 ফিট পর্যন্ত বরফ জমা হয়ে যায়। এতটাই ডেঞ্জার এবং ক্রুশিয়াল জায়গা, ইম্পর্টেন্স। এবার এই জায়গাটা ইন্ডিয়ার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, তাই না? আবার পাকিস্তানের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, চায়নার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। কেন? যদি এই জায়গাটা অ্যাকচুয়ালি এই যে সিয়াচিন গ্লেশিয়ার আছে, এই সিয়াচিন গ্লেশিয়ারটা ডিমার্কেট করা হয় না যে কে কোন জায়গাটা কে পাবে, এটা নিয়ে এটা বাকি থেকে যায়। ওকে, এবার পাকিস্তান বুদ্ধি লাগায়। পাকিস্তান কি করে যে এই সিয়াচিন গ্লেশিয়ারটা যেহেতু এখনো পর্যন্ত বলা হয়নি কে পাবে, এর জন্য পাকিস্তান বাইরের দেশ থেকে ট্যুরিস্ট নিয়ে আসতো, ট্যুরিস্টদেরকে বলতো যে তোমরা সিয়াচিন গ্লেশিয়ারে যাও ট্যুরিস্ট ট্যুর করতে। কেন? পাকিস্তান চাইতো যদি কেউ সিয়াচিন গ্লেশিয়ারে যায় একবার, তাহলে পাকিস্তান বলতে পারবে যে আমরা পাঠিয়েছিলাম, তার মানে ওই জায়গাটা আমাদের। ইন্ডিয়ান গভর্নমেন্ট বলে না, এই সিয়াচিন গ্লেশিয়ারটা আমাদের কন্ট্রোল করতে হবে। ইন্ডিয়ান গভর্নমেন্ট কেন কন্ট্রোল করতে চায়? কেননা যদি এই সিয়াচিন গ্লেশিয়ার পাকিস্তানের কাছে চলে যায় তাহলে আমাদের দেশে টেররিস্ট আরো ভয়ঙ্কর ভাবে ছড়াতো, কেননা পাকিস্তান এবং চায়না দুজন ডাইরেক্ট কন্ট্যাক্টে চলে আসতো। এর জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে পড়ে এই সিয়াচিন গ্লেশিয়ার যে পিকটা রয়েছে এটাকে তাড়াতাড়ি ইন্ডিয়ার হাতে নিয়ে নেওয়ার। এবং ইন্ডিয়ান মিলিটারি ইন্টেলিজেন্স এটা নিয়ে প্ল্যানিং করবে, এরকম ভাবে মিলিটারি ইন্টেলিজেন্স এটা নিয়ে ভাবে যে আমরা এই জিনিসটা নিয়ে কি করতে পারি। এবং মিলিটারি ইন্টেলিজেন্স যখন এই জিনিসটা ভাবে তখন ইন্ডিয়ান মিলিটারি চলে যায় ফরেনে। আচ্ছা, ফরেনে কি জন্য যায়? কেননা এই জায়গাটাতে যদি কন্ট্রোল করতে হয়, আর এটা ভাবো এটা মনে করো সিয়াচিন গ্লেশিয়ার, তার মানে এটা হলো মনে করো নিচু জায়গা, এবং কিন্তু পাহাড় 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 পাহাড়, আর এগুলো পুরো পাহাড়ি এলাকা, এই জায়গাটাকে কন্ট্রোল করতে হতো, তাই না? এবার এই জায়গাটা কন্ট্রোল করা অত চারটেখানিক ব্যাপার নয়, এতটা কম টেম্পারেচারে। আর ওইখানে ইন্ডিয়ান আর্মিকে যাওয়ার জন্য যে ড্রেস দরকার, যেরকম ড্রেসিং দরকার সেই ড্রেস নেই, কারণ নর্মাল ড্রেস পরে তুমি যেতে পারবে না, তাই না? তো ইন্ডিয়ান মিলিটারি এজেন্সি কোথায় যায় এই ড্রেস নেওয়ার জন্য, মানে আর্মিদের জন্য যাতে ভালো ড্রেস নিয়ে আসতে পারে, এর জন্য ফরেন কান্ট্রিতে গিয়ে ড্রেস খোঁজার জন্য যায়। এবং ফরেন কান্ট্রিতে গিয়ে একটা কোম্পানির কাছে পৌঁছায় এবং কোম্পানিকে গিয়ে বলে যে স্যার আমরা কি চাই, যাতে পুরো কোল্ড টেম্পারেচার সহ্য করতে পারে এরকম প্রচুর ড্রেস চাই। কোম্পানিটা বলে যে না না, আমি ড্রেসটা বানাতে পারবো না। এখন কোম্পানিকে বলা হয় কেন পারবে না? কোম্পানি বলে আমাদের কাছে অলরেডি অনেক ডিমান্ড রয়েছে। তো ইন্ডিয়ান আর্মি যাবে, তখন ইন্ডিয়ান আর্মি ভাবে কি ভাবে? আরে ইন্ডিয়ান আর্মি ভাবে আরে
কোম্পানির কাছে এত ঠান্ডার ড্রেস কে অর্ডার দেবে? তো বুদ্ধি আসলো পাকিস্তান দিবে। তো ইন্ডিয়ান আর্মি তাড়াতাড়ি করে ড্রেস না নিয়েই, ভাবো, নর্মাল ড্রেস স্টার্ট করে দেয় সিয়াচিন গ্লেশিয়ারে। এবং ডেট চলে আসে 13th এপ্রিল 1984। ইন্ডিয়ান আর্মি লঞ্চ অপারেশন মেঘদূত। কোন অপারেশন লঞ্চ করে? অপারেশন মেঘদূত লঞ্চ করে। অপারেশন মেঘদূত লঞ্চ করে দেয় এবং অপারেশন মেঘদূতের মাধ্যমে ইন্ডিয়ান আর্মি সিয়াচিন গ্লেশিয়ারটাকে নিয়ে নেয়। এবং সিয়াচিন গ্লেশিয়ার যে ওয়েস্টার্ন পার্ট রয়েছে তার কিছু অংশ পাকিস্তান আর্মি এসে পেট্রোলিং করে, কিন্তু সিয়াচিন গ্লেশিয়ারের মেজরিটি পার্ট কার হাতে রয়েছে? ইন্ডিয়ার হাতে। এবং সিয়াচিন গ্লেশিয়ারটা এতটা ইম্পর্টেন্স কেননা একে যদি আমরা প্রোটেক্ট না করি, বিকজ ইটস ক্রিয়েটস দ্য বাউন্ডারি বিটুইন পাকিস্তান অ্যান্ড চায়না এবং পাকিস্তান ডাইরেক্ট চলে আসবে, বুঝতে পেরেছো? এটা করাই যাবে না কোনো মতো ভাবে। এর জন্য এটা ক্রুশিয়াল লোকেশন হয়ে যায়, যার জন্য এই জায়গাটাকে প্রোটেক্ট করতে না ইন্ডিয়ান গভর্নমেন্টকে মানে এস্টিমেট করা হয় পার ইয়ার 25,000 কোটি টাকা থেকে 4,500 কোটি টাকা খরচ হয় শুধু এই জায়গাটাকে প্রোটেক্ট করার জন্য। এবং অনেকে ইন্ডিয়াতে আছে যারা বলে এত টাকা এখানে খরচ করার মানে কি? আরে চাচা, যদি এটা না প্রোটেক্ট করে কালকে ঘরে এসে আসবে আতঙ্কবাদী, বোঝা যাচ্ছে? তো এর জন্য এই প্রোটেক্ট করাটা ভীষণ ইম্পর্টেন্স হয়। এবং চায়নার তার মানে কি? এখানে হার হয়ে গেল। অপারেশন মেঘদূতের মাধ্যমে আমরা এই জায়গাটা কন্ট্রোল করে নিলাম। চায়না অজ্ঞান, বলছি তো কোনো যুদ্ধে আমরা পারছি না, ইন্ডিয়ান আর্মি এত তাড়াতাড়ি ইন্টেলিজেন্স কি করে পেয়ে যাচ্ছে? এবার পাকিস্তান ভাবে না না, ইন্ডিয়ার সাথে আমরা ডাইরেক্ট যুদ্ধ করতে পারবো না। যখন তারা ডাইরেক্ট পারে না, দেখবে একটা আছে না, যখন মানুষ ডাইরেক্ট পারে না তখন সে ষড়যন্ত্র করবে। তো যখন এবার ইন্ডিয়ান আর্মি মানে পাকিস্তান আর ডাইরেক্টলি পারছে না, তখন ও কি কষে? ছক কষে। আর ওদের কাছে ষড়যন্ত্র একটাই, টেররিস্ট। এবার সাল চলে, অনেকদিন চুপচাপ থাকে, জানো তো, কিচ্ছু বলে না পাকিস্তান, একদম পুরো নিশ্চিন্ত ভাবে থাকে। তো এরপরে সাল চলে আসে 1993। ভালো করে দেখো, আমরা দেখো অনেক ঘটনা ঘটেছে, ছোট ছোট অনেক ইনফরমেশন আছে ছোট ছোট, যেগুলো অত ডিসকাশন নেই, যাতে তোমার কাছে একটা রাফ একটা ভালো আইডিয়া থাকে যে আচ্ছা 1947 টু 2025 এর যে ইন্ডিয়া পাকিস্তান রিলেশনস, আর আমরা এটা পড়ছি ইন্টারন্যাশনাল রিলেশন পার্সপেক্টিভে। সো ডু নট রিলেট উইথ দি রিলিজিয়ান্স, ঠিক আছে? কোন রিলিজিয়ান্সকে আমি ক্রিটিসাইজ করা বা ছোট দেখানো এগুলো আমার মোটিভ নয়, বাট জাস্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কি হ্যাঁ কি কি ঘটেছিল 1993-তে। কি হয় দেখো, পাকিস্তান কোন কোন জায়গাতে হেরেছে ভাবো, পাকিস্তানের জন্য শকিং কতটা। তারা 1947 টু 1948-এ হেরেছে, 1965-এ হারলো, 1971-এ হারলো, 1984-এ হারলো। পাকিস্তান এরপরে কি করে? 1993-তে বম্ব ব্লাস্ট প্ল্যানিং করে, আর 12 সিরিজ অফ বম্ব ব্লাস্ট। মানে কি বলা হলো? বম্ব ব্লাস্ট প্ল্যানিং করেছে। ইন্ডিয়াতে কি করব? বম্ব ব্লাস্ট করব, ওকে, বম্ব ব্লাস্ট করবে। এবং সেখানে 12 সিরিজ অফ বম্ব ব্লাস্ট, 12টা লোকেশনস খুঁজে বের করে 12 সিরিজ অফ বম্ব ব্লাস্ট করে। এবং সেই বম্ব ব্লাস্টে ইন্ডিয়াতে 250 মানুষ, মানে 200-250 জন মানুষ মারা যায়। কতজন মানুষ মারা যাচ্ছে? 250 কিল্ড। তারা আমাদের ইন্ডিয়ানস 250 জনকে মেরে দেয়, ঠিক আছে? রেসপন্স ইন্ডিয়ান গভর্নমেন্ট করে, ওকে। এই যে বম্ব ব্লাস্টটা ছিল না, এটা বম্ব ব্লাস্ট কে প্ল্যানিং করেছিল জানো তো? তোমরা দাউদ ইব্রাহিম নাম শুনেছো, ডন আর কি, দাউদ ইব্রাহিম রেসপন্সিবিলিটি নেয় দাউদ ইব্রাহিম। এবং দাউদ ইব্রাহিমের সাথে পাকিস্তানের একটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে, তাকে বলা হয় ISI, তাই না? পাকিস্তানের একটা এজেন্সি আছে যেটাকে বলে ISI। অ্যাকচুয়ালি ISI কি বলতো, যেমন ইন্ডিয়াতে ইন্টেলিজেন্স ব্যুরো আছে, আছে, এনাদের কাজ কি? যে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স যিনি ইনফরমেশন কালেক্ট করা এবং ইন্ডিয়ান মিলিটারিকে সাপ্লাই দেওয়া। সেরকম পাকিস্তানের যে ISI আছে, পাকিস্তানের IS এর কাজ ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট করে পাকিস্তানের আর্মিকে দেওয়া। কিন্তু এরা কি করে? মানে আতঙ্কবাদী ছড়ানোর সাপোর্ট করে সব। তার মানে দাউদ ইব্রাহিম এবং এ যুক্ত থাকে, রেসপন্সিবিলিটি নেয় ইন্ডিয়াতে বম্ব ব্লাস্টের জন্য, ওকে। এবং এরপর পাকিস্তান ভাবে যে ঠিক আছে, আমি তো বুঝলাম, তারা টেররিস্ট অ্যাটাক করলো, এখানে তো তারা মানে ভয়ঙ্কর সিচুয়েশন ক্রিয়েট করে দেয়। নেক্সট কি হয় দেখো, টেররিস্টেও তারা ইন্ডিয়ানসদেরকে মেরে দেয়, তাই না?
এতটাই ওদের স্বভাব এরকম। এরপর পাকিস্তান কি করে, পাকিস্তান ভালো করেই জানে যে ইন্ডিয়ার সাথে আমরা ফিলতে পারছি না, কিন্তু কিছু বছর পর 1993 কিনা 1993 তারা টেররিস্ট অ্যাটাক করলো এবং চুপচাপ থাকে, তারা ছোটখাটো আতঙ্কবাদী হামলা করতে থাকে। এরপরে সাল চলে আসে 1999, ভালো করে শুনবে এটা, 1999-এ পাকিস্তানের মাথায় কুবুদ্ধি আসে এবং সে কি করে, পাকিস্তান এ কি করলো, পাকিস্তান একটা ক্যালকুলেশন করে, পাকিস্তান ক্যালকুলেশন করে দেখে যে যদি আমরা একটু ইন্ডিয়ার দিকে খেয়াল করি, ইন্ডিয়াতে খেয়াল করি, তাহলে ইন্ডিয়াতে একটা জায়গা আছে, ইন্ডিয়াতে একটা জায়গা আছে যেটাকে বলা হয় জম্মু কাশ্মীর। কি নাম? জম্মু অ্যান্ড কাশ্মীর, দ্য হেভেন অন আর্থ, তাই না? ইন্ডিয়ার হেভেন্স, জম্মু কাশ্মীর জায়গা আছে এবং জম্মু কাশ্মীরেরই একটা ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টের নাম হলো কার্গিল। কি নাম? কার্গিল, ভালো করে বুঝবে, হ্যাঁ, কার্গিল। এই যে কার্গিল জায়গাটা রয়েছে না, এই যে কার্গিল তুমি লোকেশনটা দেখছো, একটু এটার সম্পর্কে ইনফরমেশন নাও। এই কার্গিলে ইন্ডিয়ানদের অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আর্মি পোস্ট রয়েছে, যেমন তোমরা নাম পাবে টোঙ্গা পাস, তাই না? টোঙ্গা পোস্ট বলা হয় মিলিটারি ভাষায়, বোঝা গেল? এবং কার্গিলে দেখো কার্গিলে কিছু কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইন্ডিয়ান আর্মির লোক মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গা আছে, যেটাকে বলা হয় টোলো লিঙ্ক পয়েন্ট, তাই না? টোলো লিঙ্ক, টাইগার হিল, টাইগার হিল, এবং আরেকটা জায়গা আছে যেটাকে বলে, সরি, যেটাকে বলা হয় 4875। ওকে, এই জায়গাগুলো রয়েছে কোথায়? কার্গিলে। এবার ভালো করে শোনো, এই যে নিচে যে রয়েছে, নিচের যে লোকেশনটা, নিচের যে লোকেশনটা বিশেষ করে, এটা কার্গিল জম্মু কাশ্মীরের একটা ডিস্ট্রিক্ট। এটা পাকিস্তান ভাবছে 1999-এর দিকে, বলছে দেখো ইন্ডিয়াতে যদি আমরা জম্মু কাশ্মীরে যাই, এবং জম্মু কাশ্মীরের একটা জায়গা আছে কার্গিল নাম, এবং কার্গিলের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পোস্ট কি তোলোলং পাস, টাইগার হিল, তারপর একটা পয়েন্ট আছে 4875, যেটাকে মিলিটারি টার্মিনোলজিতে বলা হয়, তাই না? এবং ঠিক কার্গিলের নিচ দিয়ে একটা হাইওয়ে গেছে, এই হাইওয়ে গেছে, ওকে, একটা সুন্দর হাইওয়ে আছে। যে হাইওয়েটা আছে এটা কি নাম দেওয়া আছে? লে টু, লে শ্রীনগর, লে, সরি, এই যে হাইওয়েটা আছে, এই হাইওয়েটাকে বলা হয় শ্রীনগর, শ্রীনগর, শ্রীনগর লে হাইওয়ে, শ্রীনগর লে হাইওয়ে, এটাকে বলে NH1D। ওকে, এবং এই যে হাইওয়েতে রয়েছে না, এই হাইওয়েটার মাধ্যমে ইন্ডিয়ান আর্মি কি করেন, ইন্ডিয়ান আর্মি এখান দিয়ে যাতায়াত করেন, এবং এখান দিয়ে অনেক মানে খাবার হোক, আর্মস অ্যানিমেশন হোক, এগুলো লাদাখে যে সমস্ত ইন্ডিয়ান আর্মি রয়েছেন এনাদেরকে আর্মস অ্যানিমেশনস এগুলো পৌঁছায়। ওকে, মনে রেখো এই যে এই জায়গাটা রয়েছে, হাইওয়েটা রয়েছে, এটা কার্গিলের নিচে, এবং কার্গিল অনেকটা উঁচুতে অবস্থিত, হাইটে অবস্থিত, আর এখানে রাস্তা। পাকিস্তান ভাবে যদি পাকিস্তান এসে এই জায়গাগুলো দখল করে নেয়, এইটা এটা এগুলো এগুলো জায়গা যদি দখল করে নেয়, তাহলে তারা কি করবে? তাহলে তারা দেখো কার্গিলের ওপরে এসে বসছে কিনা। এবার যখন তারা ওপরে এসে বসবে না, তারা ভাবলো যে আমরা যদি এই জায়গা পাই তাহলে এখান দিয়ে যে ইন্ডিয়ান আর্মি যাবে তাদেরকে হেড শট করতে পারবে, তাদের বম ব্লাস্ট করতে পারবে। এই প্ল্যানিং অনুসারে পাকিস্তান কি করে, যাত্রা শুরু করে এবং এইখানে জায়গাগুলো দখল করে, এবং ইন্ডিয়ান আর্মি এই ইনফরমেশন পায়, এবং ইন্ডিয়ান আর্মি তখন কি করে, অপারেশন লঞ্চ করে, যেটাকে পরবর্তীকালে বলা হয় অপারেশন বিজয়, তাই না? কি বলা হয়?
অপারেশন বিজয়, এবং সেই দিন বিজয় দিবস নামেও পরিচিত। এবং তোমরা জানো, আমি বলে দেই, পরবর্তীকালে ইন্ডিয়ান আর্মি যখন অপারেশন বিজয় লঞ্চ করে, অপারেশন বিজয়ের মাধ্যমে টোলোলিং হয়ে যাক, টাইগার হিল হয়ে যাক, এবং তোমরা এটা শুনেছো 4875, এই যে জায়গাটা না, এটার নাম থাকে বিক্রম বাত্রা, মানে বাত্রা পোর্ট, তাই না? তোমরা সিনেমা বেরিয়েছে না বিক্রম বাত্রা ইন্ডিয়ান আর্মিকে নিয়ে, ওই যে পয়েন্ট এটাই 4874, যিনি বলেছিলেন দিল মাঙ্গে মোর। তো অপারেশন বিজয়ের মাধ্যমে আমরা এই জায়গাগুলো পুনরায় ফিরে পাই, এবং পাকিস্তানের বেহাত মানে মানে ভীষণই খারাপ অবস্থা হয়ে যায়, পাকিস্তান চিন্তায় পড়ে যায়, তাই না? এবং যার ফলে কি করা হয়, 26 জুলাইকে আমরা বিজয় দিবস হিসাবে সেলিব্রেট করি, বিজয় দিবস, তাই না? তো এতগুলো ওয়ার আমাদের ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে ইনফিল্ড হয়েছে, ওকে। আচ্ছা, পাকিস্তান এইটাতেও হেরে গেল, পাকিস্তানের আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, যে কি ব্যাপার, আমরা সব যুদ্ধেই হারছি, তাই না? আমরা সব যুদ্ধেই হেরে যাচ্ছি। এবার দেখো, আমরা একটু ডিসকাস করি নি জাস্ট একটু, যে আচ্ছা কোন কোন যুদ্ধগুলো পাকিস্তানের সাথে হলো। তার মানে কি কি যুদ্ধ হলো, 1947 to 1941 একটা, তাই তো, যে যার মাধ্যমে এলওসি ক্রিয়েট হয়, এবং এরপরে 1965-এ একটা, এরপর 1971-এ হলো একটা, এরপরে 1984-এ হলো একটা, সরি হ্যাঁ 1984 এবং 1999। পাকিস্তান একটা যুদ্ধেও জেতে না, কিন্তু স্টার, তাদের যে আর্মি জেনারেল আছে, স্টার দেখবে বহুত স্টার লাগিয়ে দিয়েছে, কোন অ্যাচিভমেন্টের কেউ জানে না, ওনারা নিজেরাও বলতে পারে না, দুনিয়াও জানে না যে ওরা স্টার এতগুলো কোন উদ্দেশ্যে লাগিয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে কি হয় দেখো, যখনই পাকিস্তান দেখছে যে আমরা যুদ্ধ করে পারছি না, তখন তারা কি করে, টেররিস্ট আবার স্টার্ট করে। দেখো 1999-এ সবে মাত্র যুদ্ধ শেষ হলো, 2000 পড়লো, 1 বছর, 2001-এই তারা প্ল্যানিং করছিল যে না, অনেকবার যুদ্ধে হেরেছি, বদলা নিতে হবে। তারা কি করলো, 2001-এ ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যাটাক, ইন্ডিয়ান পার্লামেন্টে অ্যাটাক করে দিল। ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যাটাকে কজন টেররিস্ট এসেছিল, 5 জন টেররিস্ট আসে, 5 জন টেররিস্ট এসে ইন্ডিয়ান পার্লামেন্টে অ্যাটাক করে দেয়, যার প্ল্যানিং দিল্লিতে বসে করছিল। এবং তোমরা এর ভিডিওস আছে, অনেক ডিটেলস আছে, সেটা যাচ্ছি না, আমি দেখছি দেখো কি কিভাবে হয়েছে। 5 জন টেররিস্ট অ্যাটাক করে, এবং এই টেররিস্ট যে রয়েছে না, এটার রেসপন্সিবল কে নেয় জানো তো, জৈশ-এ মোহাম্মদ টেররিস্ট গ্রুপ, জৈশ-এ মোহাম্মদ। এবং রিসেন্টলি অপারেশন সিন্দুরের মাধ্যমে জৈশ-এ মোহাম্মদের যে রয়েছে, এদের যে বংশধর রয়েছে, তাদেরকে বম্ব ব্লাস্ট মানে অপারেশন সিন্দুরের মাধ্যমে এন্ড করে দিয়েছে। তো 2001-এর যে পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল, সেই পার্লামেন্ট অ্যাটাক অনেক প্ল্যানিং করে, কিন্তু সেখানে অ্যাটাক করতে পারে না, বুঝলে। অ্যাকচুয়ালি অনেকগুলো গেট থাকে পার্লামেন্টে, তো অ্যাকচুয়ালি সেই সময় কি করে দেখো, পার্লামেন্ট অ্যাটাকে, এটা মনে করো পার্লামেন্ট কি না, তো পার্লামেন্টের অনেকগুলো গেট রয়েছে, এবং হোম মিনিস্টারের মানে এটা মনে করো রাস্তা, ঠিক আছে, পার্লামেন্টে যাওয়ার, এটা মনে করো রাস্তা পার্লামেন্টে যাওয়ার। তো কি করে, যে টেররিস্ট গ্রুপ রয়েছে জৈশ-এ মোহাম্মদ দ্বারা পাঠিত 5 জন টেররিস্ট, এই 5 জন টেররিস্ট কি করছে দেখো, এরা কি করে, হোম মিনিস্টারের হোয়াইট অ্যাম্বাসেডার কার নেয়, এবং এই কারটা কি করে, এন্ট্রি নিয়ে তাদের টার্গেট ছিল অন্য গেট দিয়ে প্রবেশ করা, কিন্তু সেই সময় ভাইস প্রেসিডেন্ট এখান দিয়ে বেরোচ্ছিলেন, এবং এনাদের কারের সাথে ধাক্কা লেগে যায়, এবং টেররিস্ট তখনই গাড়ি থেকে বেরোতে চায়, এবং সেখানে টেররিস্টদেরকে মেরে দেওয়া হয়, ঠিক আছে। তো এইভাবে কি হয়, পার্লামেন্ট অ্যাটাকের রেসপন্স করা হয়। এরপরে যে ডেটটা আসবে, এরপরে 2001-এ তাহলে কি করলো, পাকিস্তান একদম ফুল ফ্লেজ টেররিজম ইন্ডিয়াতে ছড়ানো শুরু করলো, যার ফলে ইন্ডিয়া এবং পাকিস্তানের যে রিলেশন, সেটা আগে থেকে সম্পর্ক খারাপ হতে শুরু করছে, এখন আরো ভীষণই বাজে পর্যায়ে চলে যায়। কেননা টেররিস্টদের টার্গেট ছিল ইন্ডিয়ানস যে বড় বড় পজিশনে রয়েছে, তাদেরকে হাইজ্যাক করা, এবং তাদের কবজায় নেওয়া, এবং কিছু ডিমান্ড করা, ওকে। আচ্ছা, এরপর পাকিস্তান কি করে, ভীষণই বাজে কাজ করে, সেটা হলো 2008-এ কি করে, লস্করে তাইবা বলে একটা টেররিস্ট গ্রুপ আছে পাকিস্তান দ্বারা
তৈরি লস্করে তাইবা। এবং লস্করে তাইবা এনারা কি করেন, এ হচ্ছে 10 জন টেররিস্টকে ট্রেন করে, 10 জন টেররিস্টকে ট্রেন করেন, 10 জন টেররিস্টকে ট্রেন করে এবং 10 জন টেররিস্টকে ট্রেন করে অ্যারাবিয়ান সি ক্রস করে, অ্যারাবিয়ান সি ক্রস করায়, অ্যারাবিয়ান সি ক্রস করে তারা মুম্বাইতে আসে এবং টার্গেট থাকে মুম্বাইয়ের হাই লোকেশনস, মানে ইম্পর্টেন্ট লোকেশন, যেমন হচ্ছে তাজ হোটেল, সিএনটি স্টেশন। এবং পাকিস্তান দ্বারা এই টেররিস্ট গ্রুপগুলো কি করে, তাজ অ্যাটাক করে, যেটা অলসো নোন অ্যাজ 26/11। 26/11 টেররিস্ট অ্যাটাক করে। এবং এর ফলে কি করে, দেখো 10 জন টেররিস্ট এসে তোমরা কি ভাবছো ওরা কি, হ্যাঁ আমাদের ইন্ডিয়ান তাজ অ্যাটাকে যখন অনেক প্রচুর লোক মারা যায় সেই সময়ে অনেক ফরেনার্স এই তাজ হোটেলে থাকেন, তাই না, স্টেশনে অ্যাটাক করে, সেখানে গুলি করা স্টার্ট করে। ভাবো কত জঘন্যতম কাজ, যে কত লোকজন একটা রেস্টুরেন্টে বসে আছে, একটা হোটেলে বসে আছে, ঢুকে মারা স্টার্ট করে দিয়েছে, হসপিটালে অ্যাটাক করে, সিএনটি স্টেশনে অ্যাটাক করে, প্রচুর লোককে মেরে দেয়। এবং তোমরা কি এই 10 জন টেররিস্ট আছে না, আমাদের এনএসজি কমান্ডো এদের মানে একদম পুরো মেরে চেহারা চেনা যায় না এমন ভাবে মারে। ধরে কাকে, এর যে লিডার আছে আফজাল কাসাব, নাম শুনেছ, একে ধরে রাখে, এই আফজাল কাসাবকে নিয়ে যায়, যে আফজাল কাসাব দেখো টেররিস্ট জান্নাত পাবে তুমি, দেখো সব শুয়ে আছে এখানে, তাই না। তো এইভাবে কি হলো, 2008-এ টেররিস্ট ছড়ালো, ঠিক আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট এর রেসপন্স ঠিকঠাক ভাবে করে। এরপরে যে এর মধ্যে না অনেক ছোট ছোট ঘটনা আছে, হ্যাঁ। এরপরে 2008 ক্রস হওয়ার পরে এরপরে সব থেকে যেটা এতদিন না ইন্ডিয়ান আর্মি পাকিস্তানকে সেরকম ভাবে মানে ইয়ে করেনি, মানে মেরে দিয়েছি তাদেরকে, কিন্তু তাদের যে একটা টেররিস্ট ক্যাম্প রয়েছে সেটাকে ব্লাস্ট করা হয়নি। ওকে, পাকিস্তানের পরে কি করে, 2006-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নতুন গভর্নমেন্ট তোমরা জানো ততদিনে চলে আসে, প্রাইম মিনিস্টার মোদিজি। তো ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদিজি সেই সময় ইন্ডিয়ান গভর্নমেন্ট রয়েছেন। 2016-এ পাকিস্তান যে টেররিস্ট রয়েছে, পাকিস্তান টেররিস্ট এন্টার করে কোথায়, পাকিস্তান টেররিস্ট এন্টার করে ইন্ডিয়ান আর্মি বেস, ইন্ডিয়ান আর্মির একটা বেস রয়েছে ইন্ডিয়ান সোলজারের, সেটা কোথায় রয়েছে, উড়ি স্ট্রাইক করে। 2006-এ পাকিস্তান কি করলো, উড়িতে হামলা করলো, যার ফলে ইন্ডিয়ান 19 সোলজার্স, মানে অ্যাপ্রক্সিমেটলি 19 জন সোলজার শহীদ হয়ে যান। এবং ইন্ডিয়ান এতটাই মানে রেগে যায় এর ফলে, যে এত বারবার পাকিস্তান আমাদের উপরে টেররিস্ট অ্যাটাক করছে, আমরা কোনো রেসপন্স কেন করছি না। এই এক টেররিস্ট অ্যাটাকের করার পর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করেন, ক্যাবিনেট মিটিং ডাকেন, যে ক্যাবিনেট মিটিংয়ে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল স্যার, যিনি আইপিএস, অনেক ইয়াং এজে উনি আইপিএস হয়ে যান, জানো তো। এবং যে অজিত দোভাল স্যার রয়েছেন না, এনার বায়োগ্রাফি তোমরা পড়ো, ইনি মানে সব ইয়াংগেস্ট আইপিএস অফিসার হন। এবং অজিত দোভাল স্যার ইনি অ্যাট প্রেজেন্ট ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অফ ইন্ডিয়া। এর আগে তিনি আইবিতে কাজ করেছেন, ইন্টেলিজেন্স ব্যুরোতে। এর আগে তিনি কি করেছিলেন, পাকিস্তানে অ্যাজ এ মুসলিম হিসাবে ওখানে ছদ্মবেশে ছিলেন, রর এজেন্ট হিসাবে, বোঝা গেল। তো কি করেন, এই টেররিস্ট অ্যাটাক হওয়ার পরে ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রচুর রেগে রয়েছেন এবং মিটিং ডাকেন, ক্যাবিনেট মিটিং, সেখানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আর্মি চিফ, ডিফেন্স চিফ, এয়ারফোর্স চিফ সবাই থাকেন। এবং বলা হয় পাকিস্তানকে কি করা যায়। অজিত ডোভাল স্যার বলেন যে পাকিস্তান না, এরা ভাবছে ইন্ডিয়া কিছু করবে না, এদেরকে ঘরে গিয়ে মেরে আসতে হবে। এরপরে ইন্ডিয়ান গভর্নমেন্ট লঞ্চ করে সার্জিক্যাল স্ট্রাইক। কি করা হলো, সার্জিক্যাল স্ট্রাইক। এরপরে লঞ্চ করলো সার্জিক্যাল স্ট্রাইক, পাকিস্তানের ঘরে ঢুকে পাকিস্তানকে মারা হলো। এবং যে লঞ্চ প্যাডস গুলো রয়েছে পাকিস্তানের লঞ্চ প্যাডস, সেই লঞ্চ প্যাডস গুলো না অনেক পাহাড়ি এলাকার মধ্যে রয়েছে। তো অ্যাকচুয়ালি পাকিস্তানের লঞ্চ প্যাডস মানে টেররিস্ট ক্যাম্পগুলো কোথায় রয়েছে সেটা খুঁজে পাওয়া খুব মুশকিল, ঠিক আছে। এর ফলে কি হয়, ইসরো আমাদের খুব হেল্প করে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এবং তোমরা ইসরো সম্পর্কে পড়বে, ভালো লাগবে যে ইসরো কত সালে তৈরি হয়েছিল, তাই না। 1965-এ তৈরি হয় ইসরো।
এবং ইসরোর স্যাটেলাইট রয়েছে, তাই না? এবং ইসরোকে কল করা হয়, ইসরো ইনফরমেশন দেয় এবং সেই ইনফরমেশন পেয়ে ইন্ডিয়ান আর্মি অ্যাটাক করে উড়িতে। পাকিস্তানের এবার ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ভারতীয়রা ভাবলো যে পাকিস্তান হয়তো এবার একটু শুধরে যাবে, কিন্তু ওই তো জানোই পাকিস্তানের ম্যাপ কেমন দেখতে, লেজ সোজা হয়, তারা ঠিক হয় না। এবার সেই সময় অনেক রিজনস আছে, হ্যাঁ, পাকিস্তানের কি মনে হয়েছে, বুদ্ধি দেওয়ার পরামর্শ দেওয়ার কেউ নেই, কারা বুদ্ধি দিচ্ছে ভাবো, একদিকে চায়না বুদ্ধি দিচ্ছে, একদিকে ইউএসএ বুদ্ধি দিচ্ছে, মানে পাকিস্তানের অবস্থায় কেমন বলো তো, এইদিকে ইউএসএ থাপ্পড় মারে, এদিকে চায়না থাপ্পড় মারে, বুঝলে তো? এই চায়না আর ইউএসএ থাপ্পড় খেতে খেতে দিন পার হয়ে যায়, এই দুজনের কথা ছাড়া ও কারোর কথা শুনতেই যায় না। ও বুঝে না ইউএসএ কে ইউজ করছে, চায়না ইউজ করছে, ইন্টারেস্ট থাকবে না, পাকিস্তান সেদিন কোথায় যাবে? পাকিস্তানের ইকোনমি $15 মিলিয়ন, মানে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কত আছে? শুধুমাত্র $15 বিলিয়ন রয়েছে। $15 বিলিয়ন পাকিস্তানের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, মানে এত টাকা রয়েছে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কি, বাইরের দেশ থেকে কোনো জিনিস যদি কিনতে হয় তাহলে ডলারে পে করতে হবে। $15 বিলিয়ন, ইন্ডিয়ার কাছে কত ডলার আছে জানো তো? $750 বিলিয়ন। আর ওরা আমাদের সাথে টক্কর নিতে আসে। আরে উত্তরপ্রদেশের ইউপির, মানে উত্তরপ্রদেশের যে পপুলেশন আছে না, ইউপির যে পপুলেশন আছে, ইউপির যারা রয়েছে না, এদের বিমল পান মশলা দিয়ে দিলে ওরা রাতারাতি পাকিস্তান নিয়ে চলে আসবে, বুঝতে পেরেছো? নাটক করে, কিন্তু দেখো পাকিস্তান শুধরায় না। 2016 পর এরা ভীষণ বড় আমাদের উপরে আতঙ্কবাদী হামলা করে। তোমরা এটা শুনেছো, ইটস ভেরি ভেরি স্যাড, ভীষণই মর্মান্তিক এবং ভীষণ দুঃখদায়ক। কেননা সেই টাইমটা ছিল, মান্থ ছিল হচ্ছে ফেব্রুয়ারি মাস, ভ্যালেন্টাইন্স ডে, তাই না? এবং সেই দিনটা আমরা এখন ব্ল্যাক ডে হিসাবে সেলিব্রেট করি। পাকিস্তান চট্টা কি করে, ও হচ্ছে পুলওয়ামা অ্যাটাক করে। 2019 পাকিস্তান অ্যাটাক ইন্ডিয়ান সিআরপিএফ জওয়ানের উপরে। কার উপরে? ইন্ডিয়ান সিআরপিএফ জওয়ানসের উপরে, যাদের রুটে একটা সুসাইড বম্বিং এসে টেররিস্ট হামলা হয়। ওকে, এবং যার ফলে ইন্ডিয়ান গভর্নমেন্ট পাকিস্তানকে শাস্তি দেয়। এর ফলে ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করে, বালাকোট এয়ার স্ট্রাইক। এবার তবুও মনে হলো ওকে পাকিস্তান হয়তো শুধরে যাবে, পাকিস্তান শুধরায় না। রিসেন্টলি 2025 পাকিস্তান এন্ট্রি নেয় কোথায়? কাশ্মীরে। এবং সেই কাশ্মীরের একটা জায়গা রয়েছে যেটা হলো পেহেলগাম, যেখানে সবে কারো বিয়ে হয়েছে, সেখানে টাইম স্পেন্ড করতে গেছে, কেউ ছুটি পেয়েছে সেখানে টাইম স্পেন্ড করতে গেছে, অনেক দিনের টাকা পয়সা জমিয়ে সেখানে ঘুরতে গেছে, অনেক ছোট ছোট বাচ্চারা চকলেটস চিপস খাচ্ছে। সেই মতো অবস্থায় এই যে রয়েছে পাকিস্তান টেররিস্ট, এরা চারদিক দিয়ে এসে এন্ট্রি নেয় এবং পেহেলগামে টেররিস্ট হামলা হয়, রিলিজিয়ান্সের নাম নিয়ে, তাই না? যে তোমার ধর্ম কি, সেই ধর্ম অনুসারে মেরে দেয়। এর পেছনে অনেক ডিবেটস আছে, আমি ডিবেটে যাচ্ছি না, রিলিজিয়ান্স আমি করছি না। দেখো এবার কি করে, যে এই যে পাকিস্তান আছে না, এই পেহেলগামে এতটা বাজে কাজ করে যে তোমার ধর্ম কি, সেই ধর্ম জিজ্ঞাসা করে মারছে, মানে কতটা মানে চরম বাজে অবস্থা যদি মানুষ পৌঁছায় তখন এরকম কাজ করে। বেশি দিন থাকবে না পাকিস্তান, দেখবে একদিন শুনবে পাকিস্তানকে কেউ উড়িয়ে দিয়েছে, নাহলে নিজে উড়ে গেছে, নিজের দেশে দেখবে বম্ব ফেলে নেবে। হ্যাঁ, তো পেহেলগাম অ্যাটাক করে ইন্ডিয়ার উপরে। কি করে দেখো, এখান থেকে একজন মহিলার, একজন মেয়ের, একজন মা বোনের সিন্দুর নিয়ে নেয়। এর ফলে ইন্ডিয়ান লেডি অপারেশন সিন্দুরের মাধ্যমে ইন্ডিয়ান উইং কমান্ডেন্ট চলে যান, তাই না? অপারেশন সিন্দুর লঞ্চ করে, একদম পাকিস্তানের জায়গা লোকেশন খুঁজে খুঁজে টেররিস্ট ক্যাম্পসগুলো মারতে থাকে, বোঝা গেল? এবার ফাইনাল টক হচ্ছে, মানে এই পর্যন্ত টেররিস্ট অ্যাটাক ছিল। এবার যেটা বলার, মানে যেটা আমাদের কনক্লুশন, এবার কনক্লুশন পয়েন্ট আসি যে ইন্ডিয়া পাকিস্তান রিলেশন খারাপ কেন হবে না, বলো কেন হবে না ইন্ডিয়া পাকিস্তানের রিলেশন খারাপ? এর জন্য আজকের সিচুয়েশন এরকম, পাকিস্তানকে এগুলো জিনিস দেখতে হচ্ছে। আমরা এখন কনক্লুশনে দেখছি, কনক্লুশনে একটু ডিসকাস করে নেই, তাহলে বুঝে যাবে। ফার্স্ট অফ অল
যে কোনো দিক থেকে ডিফেন্সের দিক থেকে বলো, ইকোনমির দিক থেকে বলো, এডুকেশনের দিক থেকে বলো, ঠিক আছে, ডিফেন্স, তারপর তুমি ইকোনমি, এডুকেশনস, হেল্পিং এর দিক থেকে বলো, হেল্পিংয়ের দিক থেকে, বা হচ্ছে তোমার সফট কর্নারের দিক থেকে, সব দিক দিয়ে না ইন্ডিয়া পাকিস্তানকে সাপোর্ট করে, এবং সব দিক দিয়ে আমরা অনেক বেশি। ডিফেন্সের দিকে যদি দেখো, আমাদের কাছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, এবং আমাদের কাছে ব্রহ্মোস মিসাইলস রয়েছে, আমাদের কাছে অগ্নি সিরিজের মিসাইলস রয়েছে। আর অগ্নি সিরিজের যে মিসাইলস আছে না, এটা হলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলস, যেটা পাকিস্তান সবে ডেভেলপ করছে। আমাদের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কি করে, পাকিস্তানের যে PQ রয়েছে, এদের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তাকে মেরে ব্লাস্ট করে দিয়েছে, যেটা তারা কোথা থেকে নিয়েছিল, তারা নিয়েছিল চায়না থেকে। তার মানে আমাদের ডিফেন্স টেকনোলজি পাকিস্তানের থেকে অনেক অনেক গুণ ভালো। ওকে, এবার যদি তুমি ইকোনমিক দিক থেকে দেখো না, ইকোনমিক দিক থেকে ইন্ডিয়া মাচ মোর, আমরা ওয়ার্ল্ডের মধ্যে 3rd লার্জেস্ট কান্ট্রি, কিছু দিনের মধ্যে হয়ে যাবে, এখন 4th লার্জেস্ট ইকোনমি রয়েছে। ওকে, আমাদের দেশে পপুলেশন অনেক বেশি, এডুকেশনের দিক থেকে লিটারেসি অনেক বেশি। তুমি যদি হেল্পিং এর দিক থেকে বলো, হেল্পের দিক থেকে পাকিস্তানকে কি না কি দিয়ে হেল্প করা হয়েছে বলো। কোভিড-19 এর সময়, কোভিড-19 কত তো হয় গো, কোভিড-19 2019 এসেছিল না, তারা আমাদের দেশে এত অত্যাচার করেছে, এতবার যুদ্ধ হয়েছে, তবুও কোভিড-19 এর সময় তাদের উপরে দয়া করে ভ্যাকসিন ফ্রিতে দেওয়া হয়েছে, প্লাস হেল্পিং এর মাধ্যমে আমরা ইন্দাস রিভারের জল, ইন্দাস ওয়াটার, দেখো ইন্দাস হচ্ছে মেন রিভার, এবং ইন্দাসের যে ট্রিবিউটারি গুলো হয় তাকে বলা হয় ঝেলম, চেনাব, রবি, বিয়াস অ্যান্ড সুতলেজ। এই রিভারের ওয়াটার্স গুলো দেয় যাতে তারা একটু বাঁচে, কেননা পাকিস্তানের 70% পপুলেশন এগ্রিকালচারের উপরে ডিপেন্ডেন্ট, তাহলে এগ্রিকালচার না করতে পারলে মারা যাবে। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট দয়া সহকারে তাদেরকে জল দেয়। অপারেশন সিন্দুরের পর ক্যান্সেল। মোদিজি কি বলেছেন, নো টক, ব্লাড অ্যান্ড ওয়াটার একসাথে চলতে পারে না, হয় তোমার রক্ত পাও নাহলে জল দেওয়া হবে না, ব্লাডও তোমরা নেবে আবার জলও চাইবে, এরকম হবে না। তো নো টক যতদিন না পর্যন্ত পাকিস্তান টেররিস্ট, এবং পাকিস্তানের ইউটিউব চ্যানেলও বন্ধ করে দেওয়া হয়েছিল, রিসেন্টলি খোলার আবার চলছে। তো হেল্পিংও করি সফটও। প্রথমে কিন্তু আমরা আগে পাকিস্তানের উপরে কোনোবারই ইন্ডিয়া অ্যাটাক করে না, কারণ ইন্ডিয়ার একটা পলিসি রয়েছে, ফরেন পলিসি, যে আমরা কাউকে আগে অ্যাটাক করব না, কিন্তু যদি কেউ একবার অ্যাটাক করে দেয় সমাপ্ত আমরা করব, এন্ড আমরা করব, স্টার্ট আমরা করব না, ঠিক আছে। তো হ্যাঁ, অবভিয়াসলি যতদিন না পর্যন্ত পাকিস্তান তাদের টেররিজম বন্ধ করছে না, ততদিন পর্যন্ত তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। ইভেন এটাও পাকিস্তান যে তারা যে সমস্ত জিনিস খেয়ে পড়ে না এনার্জি পাচ্ছে, বন্দুক ধরার, টেররিস্ট, এগুলো খাবার কোথায় পাচ্ছে বলে দেই তোমাদেরকে। রাইস হোক, হুইট হোক, অয়েল হোক, ওয়াটার হোক, এগুলো সমস্ত জিনিস ইন্ডিয়ান গভর্নমেন্ট সাপ্লাই করে। ওকে, তো এত সমস্ত কিছু দিয়ে পাকিস্তান হেল্প পায়, কিন্তু পাকিস্তান তবুও পাচ্ছে না। এবার তোমাদের কোয়েশ্চেন হবে এটাই যে ঠিক আছে, কিন্তু রিজনস কি, পাকিস্তান টেররিস্ট অ্যাটাকগুলো কেন করছে, তোমরা তো রিজনস বুঝতে পেরেছো, তবুও কটা বাজে, ওকে। দেখো এই যে কাশ্মীর জায়গা রয়েছে না, এই কাশ্মীরে টেররিস্ট কেন ছড়াচ্ছে বলো তো। পাকিস্তান ভেবেছিল যে এখানে মুসলিম মেজরিটি রয়েছে, তাহলে এই মুসলিম মেজরিটি যেহেতু রয়েছে, তাহলে কাশ্মীর পাকিস্তানের পার্ট হয়েই যাবে। আলী জিন্নাহ স্বপ্ন দেখতেন, তাই না, যে হয়েই যাবে হয়তো, কিন্তু কাশ্মীর পার্ট হয় না। এবার কোশ্চেন হচ্ছে যে বলো তো, মানে যে এইবার যে অ্যাটাক হলো না, রিলিজিয়ান্সের নাম নিয়ে অ্যাটাক করা হয়েছে কেন, এগুলো তোমরা জানোই কেন অ্যাটাক করেছে, যাতে কি হতে পারে, ইন্ডিয়াতে একটা মানে রিলিজিয়াস ভায়োলেন্স তৈরি হয়, তাই না। এই যে কাশ্মীর রয়েছে, সেটা আগে এতটা ডেভেলপমেন্ট ছিল না, এখানে এখন এডুকেশন বেড়েছে, তার মানে লিটারেসি বেড়েছে, এডুকেশন লিটারেসি বেড়েছে, তার মানে এখানে এমপ্লয়মেন্ট বেড়েছে, তার মানে ওখানকার মানুষ এখন হ্যাপি রয়েছে, আর এই হ্যাপিনেস পাকিস্তানে সহ্য হচ্ছে না, বুঝলেন। তো এই সমস্ত রিজনসের জন্য ইন্ডিয়া পাকিস্তানের রিলেশনস এতটা টেন্স হয়ে রয়েছে। এনিওয়েজ, সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আমাদের আজকের টপিক এটাই, ইন্ডিয়া পাকিস্তানের রিলেশনস কেমন ছিল। ওকে, এরপরে আমরা নেক্সট কনসেপ্ট টকে আবার কোনো ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে আমরা ডিসকাস করব, এবং কনসেপ্ট টকের যে ভিডিওস হবে সেটা একটু বড় হবে, একটু লেন্দি হবে,
তোমরা পেশেন্স নিয়ে দেখবে, তাহলে তোমাদের নলেজের পরিমাণও বাড়বে। কেননা তুমি জানো নলেজ ইজ পাওয়ার, আর এখানে নলেজ তৈরি করতে গেলে তোমাকে কনসেপ্ট সহকারে তৈরি করতে হবে। ওকে, সো থ্যাংকস আ লট টু অল অফ ইউ। ওকে, আচ্ছা চলো, তো তোমরা এত দুদিন আর কি যারা ক্লাস দেখলে, তো তোমাদের জন্য একটা ভালো শায়রি রয়েছে। ওকে, দুটো শায়রি শোনাবো, একটা হচ্ছে মোটিভেশন টাইপের, একটা একটু ইন্টারেস্টিং টাইপের। তো আমি জাস্ট অল্পই একটু টাইম নেবো তোমাদের। হ্যাঁ, আর দেখো শায়রি এমন একটা জিনিস, শায়রি হোক বা কোনো পোয়েম হোক বা কোনো গান হোক, এগুলোর মধ্যে কিছু ইম্পর্টেন্ট লাইন থাকে যেগুলোর মিনিং অনেক ডিপ, তাই না? তো তোমরা দেখো এই যে চাকরির জন্য পড়াশোনা করছো, অনেক কষ্ট করছো, আই নো তোমরা দিন রাত চেষ্টা করছো যাতে জীবনে কিছু একটা করে নেই, কিন্তু মনে মনে ভয়ও থাকে না, যদি না হয়, বাই চান্স যদি আমি সাকসেস না পাই। তো একটা সুন্দর খুব শায়রি আছেন, উনি বলেছেন যে কিউ ডরে জিন্দগি মে কিয়া হোগা, কিউ ডরে জিন্দগি মে কিয়া হোগা, কুছ নেই হোগা তো তাজুর্বা হোগা। ঠিক আছে, কিছু না হলেও এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আর এক্সপিরিয়েন্স সহকারে তুমি ঠিকঠাক জীবনে দাঁড়িয়ে যাবে। দেখো জীবনে যাই হোক না কেন, বোঝা গেল, যাই করো না কেন, অলওয়েজ রিমেইন গুড, সাকসেস ফলোস অটোমেটিক্যালি। মানুষ কে কি বলছে, কে কি করবে, তুমি তোমার জায়গায় ঠিক থেকো। আরেকটা খুব সুন্দর শায়রি আছে, ওই শায়রিটা একটু ফানি টাইপের, কিন্তু ওটা বোঝার জন্য আমার একটু কাহিনী বলতে হবে। বহু মানে ইতিহাসের টাইমে, বুঝা গেল, একটা রাজা ছিলেন, তাই না? তার নাম হলো, মানে একটা রাজাই ছিলেন, তার নাম হলো সুলতান রাজিয়া। সুলতান রাজিয়া, ধরো সুলতান রাজিয়া। ওকে, এবং যে সুলতান রাজিয়া রয়েছে না, এ হচ্ছে রানী, কুইন। হ্যাঁ, ওই তো সুলতানা রাজিয়া, আমি জাস্ট এক্সাম্পল ধরো। হ্যাঁ, যে সুলতানা রাজিয়া একজন কুইন ছিলেন। তো এনার না, এ নামে একটা ছেলে রাজার সাথে বিয়ে ঠিক হয়, ইনি হলেন কিং। এই রাজা মানে তাদের রিলেশন থাকে এবং তাদের বিয়ে ঠিক হয়। কিছু বছর পর, দেখো আমি এক্সাম্পলস বলছি, এক্স্যাক্টলি যে ঘটেছে সেরকম ব্যাপার নয়, আমি জাস্ট তোমাদের শাড়িটা আনতে হবে তাই বলছি। হ্যাঁ, তো এ নামে একটা রাজা ছিলেন, তার সাথে কি হলো, বিয়ে ঠিক হলো। ওকে, তারা বিয়ে করবে, এটা ফিক্সড। কিছুদিন পরে এই সুলতান রাজিয়ার এখানে একজন সার্ভেন্ট আসে, বোঝা গেল, এবং এই সার্ভেন্টটার সুলতান রাজিয়ার পছন্দ হয়ে যায়। হ্যাঁ, তো সুলতান রাজিয়া কি করে, এবার একে বিয়ে করতে যায়। বুঝা গেল, বুঝতে পারছো? রাজা রেগে যায়, এতদিন আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, মাঝখান থেকে হরিদাস এসে আমাদের বিয়েটা ভেঙে দিল। তো ভীষণ টেন্স সিচুয়েশন, তাই না? অনেকের সাথে হয়, তোমাদের সাথে হয়নি হয়তো। যাই হোক, তো সুলতান রাজিয়া বিয়ে করার কথা ছিল এ নামে পার্সনের, এবং মাঝখানে চলে আসে সার্ভেন্টটা। কিন্তু কি কোনো কারণে, দেখো ভীষণ ইন্টারেস্টিং শাড়ি। হ্যাঁ, কোনো কারণবশত না কি হয় জানো তো, কিছু বছর পরে এই যে সার্ভেন্টটা রয়েছে ও মারা যায়, ডেথ, বুঝলেন, ডেথ হয়ে যায়, মারা যায়। তো তার মানে এ যখন মারা গেছে কিনা, তখন এদের মধ্যে আর বিয়ে করা নিয়ে কেউ আটকানোর মতো নেই। তো তো এরা দুজন কি করেছে, বিয়ে করে নিয়েছে। ওকে, এবার এ যখন মারা গেছে এই সার্ভেন্টটা, আর তুমি বুঝতে পারছো এই বাই রিলিজিয়ন মুসলিম, এবং মুসলিমদেরকে কি করা হয়, কবর দেওয়া হয়, তাই না? তো এরা দুজন বিয়ে করে হ্যাপি ফ্যামিলি, মানে সুলতান রাজিয়া প্লাস এ নামে পার্সনটা, এরা দুজন বিয়ে করে হ্যাপি। আর এদিকে যে সার্ভেন্টটা রয়েছে ও কি করেছে, ও মারা গেছে। হ্যাঁ, তো এই দুজনের মনে হয় যে ঠিক আছে, তোমাকে একটা ছেলে পছন্দ করতো, এখন তো বেচারা নেই, ও মারা গেছে, চলো ফুল টুল নিয়ে ওই কবরের কাছে গিয়ে একটু ফুল দিয়ে আসি। এ বেচারা ফুল টুল নিয়ে এর কাছে আসে। ঠিক আছে, এবার দেখো যখন না এরা দুজন রিলেশনশিপে ছিল, তখন কি প্রবলেম ক্রিয়েট করতো, জ্বালাতো। কে জ্বালাতো, এই রাজাটা এসে জ্বালাতো, আমি বিয়ে করতে চাই, তুই মাঝখান থেকে চলে এসে আমার বিয়ে হলো না। তো অনেকদিন পরে কবরে আসে, তো কবরে এসে যখন এসছে না, তখন ও কবর থেকে শায়রিটা বলছে। এবার তুমি বলবো কবর থেকে কি করে বলে, আরে শায়রি এটা ইমাজিন করো, কবর থেকে কি বলছে জানো তো, বলছে ও আই মেরি কবর পর মেরে রাজিয়া কে সাথ, মানে এর যাকে পছন্দ করতো তার সাথে এসে ও বলছে ও আই মেরি কবর পর মেরে রাজিয়া কে সাথ, कौन कहता है মুসলমান को जलाए नहीं जाता मरने के बाद। মানে কি বলতো, দেখবে হিন্দুদের মধ্যে রিলিজিয়নে কি হয়, মুসলিম যদি কেউ মারা যায়, সরি হিন্দু যদি কেউ মারা যায় তাকে জ্বালানো হয়, মানে জ্বালানো হয় না, পোড়ানো হয়, কিন্তু মুসলিমদের মধ্যে কবর দেওয়া হয়। তো তাই বলছে ও आई मेरी कब्र पर मेरी राजिया के साथ कौन कहता है মুসলমান को जलाए नहीं जाता मरने के बाद, মানে মরে গেছে তাও জ্বালাতে এসছে। বুঝতে পেরেছো? তো এটা খুব ভীষণই ইন্টারেস্টিং শায়রি আমাদের অভিষেক পারমার স্যার
শুনিয়েছিলেন। আরেকটা ভীষণ ইন্টারেস্টিং শায়রি আছে, তোমরা শোনো, কারণ এতক্ষণ তোমরা অনেক পেশেন্স নিয়ে শুনেছো, আই নো, যারা এন্ড পর্যন্ত ভিডিও দেখছো। আর যারা ভিডিও দেখছো না তাদের জন্য এটা শর্ট করে আমি শর্টসে ছেড়ে দেবো। আরেকটা ভীষণ ইন্টারেস্টিং শায়রি শোনো, হ্যাঁ। শায়রিটা হচ্ছে এরকম, শোনো শায়রিটা কি বলছে। অ্যাকচুয়ালি কি হয় বলো তো, একটা ছেলে থাকে, একটা মেয়ে স্কুল মানে কলেজে যায়, এবং যখন কলেজে যায় তখন ও প্রত্যেকদিন মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস করে। আর যে মেয়েটা আছে ও বাই রিলিজিয়ান মুসলিম, ওকে। তো এবার যখন মুসলিম মেয়েটা, ও বুরখা পরে থাকে, দেখবে এক ধরনের কাপড় হয় না, বুরখা পরে থাকে। তো ছেলেটা প্রত্যেকদিন ওই মেয়েটার কাছে যায় এবং মেয়েটাকে গিয়ে কি বলে জানো তো, যে গিয়ে বলে যে মেয়েটা ওই যে বুরখা পরে আছে ওটাকে পর্দা বলা হয়, তাই না? তো ওই যে পর্দাটা রয়েছে, তো ওই ছেলেটা মেয়েটার কাছে গিয়ে বলে, এ পর্দা নশি পর্দা হাটা মেরি মোহাব্বত কবুল কর। মানে ছেলেটা মেয়েটাকে বলছে যে তুমি পর্দাটা সরাও, তোমাকে আমি দেখবো, আর আমি যে তোমাকে পছন্দ করি সেটা রাজি হয়ে যাও। তো কি বলছে, এ পর্দা নশি পর্দা হাটা মেরি মোহাব্বত কবুল কর। মেয়েটা বলে, হাট, ভাগ বাড়ি যা। ছেলেটা মন খারাপ করে বন্ধুদের সাথে আবার ফিরে চলে আসে। দ্বিতীয় দিন আবার যখন মেয়েটা কলেজে যায় তখন ছেলেটা আবার বলে, এ পর্দা নশি পর্দা হাটা মেরি মোহাব্বত কবুল কর। মেয়েটা বলে, বাড়ি যা, এত প্রত্যেকদিন ডিস্টার্ব করলে হবে? দ্বিতীয় দিন বলে, তবুও মেয়েটা তার পর্দাটা সরায় না। দেখো যে ফেসই তো দেখতে চাইছিল ছেলেটা, তো সরায়নি। তৃতীয় দিন আসে, চতুর্থ দিন আসে, পঞ্চম দিন ছেলেটা বলে যে এ पर्दा नशी पर्दा हटा मेरी मोहब्बत कबूल कर, अगर तूने मोहब्बत कबूल नहीं किया तो मैं खुद खुशी कर लूंगा। মানে ও মারা যাবে যদি ওর মেয়েটা যদি পর্দা না উঠিয়ে ফেস দেখায়। মেয়েটা বলছে, দেখ পাগলের মতো কথা বলছে, কি করবে। কিন্তু তার পরের দিন যখন মেয়েটা যাচ্ছে কলেজে, দেখছি কি ব্যাপার, ছেলেটা আসেনি। তো কিউরিয়াসিটি জমেছে যে ছেলেটা গেল কোথায়। তো বন্ধুদেরকে জিজ্ঞাসা করেছে, যারা ওই যে ছেলেটা আসতো প্রত্যেকদিন এসে বলতো যে এ পর্দা নশি পর্দা হাটা মেরি মোহাব্বত কবুল কর, ওর বন্ধুরা বলছে সুসাইড করে নিয়েছে। মেয়েটা শক, অবাক হয়ে গেছে। মেয়েটা দৌড়ে 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 ছেলেটার কাছে গেছে। এবার ছেলেটা অলরেডি মারা গেছে। এবার ছেলেটা যখন মারা গেছে না, এবার মারা গেলে কি হয়, দেখবে উপরে একটা সাদা কাপড় দিয়ে ঢাকা থাকে, মানে ওই পর্দাটা দিয়ে ঢাকা থাকে ছেলেটার। তো ছেলেটার যে বডি আছে সেটা পর্দাতে এটা ঢাকা রয়েছে। ভাবো বা জাস্ট সিনটা ইমাজিন করো, ছেলেটার বডিটা পর্দা দিয়ে ঢাকা রয়েছে আর মেয়েটা বুরখা মানে পর্দা পরে আছে। তো মেয়েটা ছেলেটাকে দেখতে এসছে যখন, তখন ছেলেটা বলছে ওই পর্দার ভেতর থেকে, কি বলছে, ভীষণই ইম্পর্টেন্ট, হ্যাঁ। মানে ছেলেটা সিচুয়েশন বুঝতে পারছো তো, ছেলেটা শুয়ে আছে, মারা গেছে, পর্দা দিয়ে ঢাকা রয়েছে, আর মেয়েটা বুরখা পর্দা পরেছিল। তো মেয়েটা দৌড়ে দৌড়ে এসছে ছেলেটার কাছে এবং মেয়েটা এসে বলছে कि ए मेरी गुमनाम आशिक, কি বলছে, কি বলছে, এ মেরি গুমনাম আশিক মুঝে দেখ লিয়া কর। কি বলছে দেখো, মানে সঠিক লাইন এটা, যে এ মেরি গুমনাম আশিক मैं आया हूँ तेरी मजहब पर मुझे देख लिया कर। এবার পর্দা সরিয়ে বলছে कि ए मेरी गुमनाम आशिक ले आई हूँ तेरी मजहब पर मुझे देख लिया कर। এখন মরে গেছে, এখন পর্দা সরিয়ে বলছে। তখন ছেলেটা কবর ওই পর্দার নিচ থেকে বলছে, এ খুদা ये कैसी तेरी लीला है, आज मैं पर्दे में हूँ और वो बेनकाब है। सो थैंक यू सो मच टू ऑल ऑफ यू।